স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছি আমি নুজহাত রাহনুমা। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আগামীকাল সকালে নতুন সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এরপর বিকেলে হবে নতুন মন্ত্রিসভার শপথ। মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বাংলাদেশের নবনির্বাচিত সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা, পাকিস্তানের সিনিয়র মন্ত্রী আহসান ইকবাল, ভুটানের প্রধানমন্ত্রী শেরিন টোবগে সহ দক্ষিণ এশিয়ার অন্তত 6টি দেশের প্রতিনিধিরা ঢাকায় আসছেন। এছাড়া এই শপথ অনুষ্ঠানে যোগ দিতে পারেন যুক্তরাজ্যের ভারত প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রা। বাংলাদেশের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে অংশ নিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস চীন, ভারত ও পাকিস্তান সহ 13টি দেশের সরকার প্রধানকে আমন্ত্রণ জানিয়েছেন। দর্শক, এ বিষয়ে জানাতে সংসদ ভবন এলাকা থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী দিলশাদ অ্যানি। কথা বলছি তার সাথে। অ্যানি, শপথ অনুষ্ঠানকে ঘিরে সেখানে আয়োজন কেমন দেখতে পাচ্ছেন এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা বিষয়ে আমাদেরকে জানান। নুজহাত, আপনি যেমনটি বলছিলেন যে আগামীকাল সকালে যারা নতুন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তাদের শপথ পড়ানো হবে, ঠিক বিকেল বেলায় সরকারের মন্ত্রিসভার শপথ পড়ানো হবে। সেই উপলক্ষেই সংসদ ভবনের আশপাশ আমরা দেখেছি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি সংসদ ভবনের সামনে যে আছে বিভিন্ন জায়গায় যাতে সংসদ ভবনের কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষ জানতে পারে, শুনতে পারে, সেজন্য বিভিন্ন জায়গায় সাউন্ড বক্স আমরা দেখেছি সেগুলো সাজানো হচ্ছে। আর সংসদ ভবনের ভেতরে যদি আপনাদের দেখাতে চাই, আমরা দেখেছি যে সেনাবাহিনীর সদস্য যারা আছেন তারা ডগ স্কোয়াড নিয়ে বিভিন্ন যে তল্লাশি কার্যক্রম যেটাকে বলে নিরাপত্তার স্বার্থে তারা সেই মাঠ পর্যবেক্ষণ করছেন, সাথে তাদের যে ডগ স্কোয়াড রয়েছে সেইগুলো দিয়েই তারা করছেন। আর সেই সাথে আমরা আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই যে আপনারা জানেন এরই মধ্যে বিএনপি নিরঙ্কুশ জয় পেয়েছে। তাদের সাথে বিরোধী দলে দেখবে সাধারণ মানুষ, জামায়াতে ইসলামী আছে তাদের প্রতিনিধিদের দেখতে পাবে। আর সেই শপথ অনুষ্ঠানে যোগ দেবেন, আপনি যেমনটা বলেছিলেন যে অন্যান্য দেশের প্রতিনিধিরাও এই শপথ অনুষ্ঠানে আসছে। আর 2/3 বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এই সরকার গঠন করতে যাচ্ছে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে বিদ্যমান সংবিধানে যেটি আছে সেটি তারা অনুসরণ করবে। বিদ্যমান সংবিধানে শুধু সংসদ সদস্যদের শপথের কথা বলা আছে, তবে সংবিধান সংস্কার পরিষদ বা এ ধরনের কিছু নেই। যদি সংবিধানে কখনো এটি ধারণ করা হয় তখন এরকম শপথের বিষয়টি আসবে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশের আইনি ভিত্তি নিয়েও শুরু থেকে বিএনপির বেশ কিছু প্রশ্ন ছিল এবং তারা কিন্তু জুলাই সনদের মধ্যে নোট অফ ডিসেন্টও রেখেছিলেন। আর নির্বাচনের আপনারা জানেন যে না ভোট এবং হ্যাঁ ভোটের যে গণভোট হয়েছে, সেই গণভোটে হ্যাঁ ভোট কিন্তু জয়ী হয়েছে। এখন যে জুলাই সনদ আছে অথবা আমরা বলতে পারি যে সংবিধান সংস্কার যেটি, তো এর বাস্তবায়ন কিভাবে হবে সেই আদেশ অনুযায়ী যদি বলি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ সেটি গঠন করার কথা রয়েছে। আর সবকিছু মিলিয়ে বলতে পারি যে আগামীকাল সকালে সংসদ সদস্যরা শপথ গ্রহণ করবেন আর বিকেলে দক্ষিণ প্লাজায় হবে মন্ত্রিসভার শপথ। আর এর জন্য যে প্রয়োজনীয় যত প্রস্তুতি আছে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে জাতীয় সংসদ সচিবালয়। আর আমরা দেখেছি যে শুধু আর্মি সেনাবাহিনীর সদস্যরা না, অন্যান্য যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারাও আছে তারাও এসেছেন। আমরা দেখেছি র্যাব থেকে এসেছেন, অন্যান্য যে ব্যাটালিয়নগুলো আছে সেই সব ব্যাটালিয়নের সদস্য যারা আছে তারাও এসেছেন, মাঠ পরিদর্শন করছেন যাতে কোনো অপ্রীতিকর অবস্থার সৃষ্টি না হয়, সব বিষয়ে তারা সজাগ রয়েছেন। তো এই ছিল এখানকার সবশেষ তথ্য। সংসদ ভবন থেকে যুক্ত ছিলেন দিলশাদ অ্যানি। দেশের পরবর্তী সম্ভাব্য প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার দল সদ্য সমাপ্ত নির্বাচনে 212টি আসনে জয়লাভের মধ্য দিয়ে সংসদে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। কাল বিকেল বেলা নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মন্ত্রিসভায় কারা স্থান পেতে যাচ্ছেন
তা নিয়ে চলছে নানা বিশ্লেষণ। প্রায় 2 দশক পর ক্ষমতায় বসছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দেশ পরিচালনায় তারেক রহমানের নেতৃত্বে গঠন হতে যাচ্ছে মন্ত্রিপরিষদ। বিভিন্ন সূত্র জানাচ্ছে নতুন মন্ত্রিসভার সম্ভাব্য আকার হতে পারে 40 থেকে 50 সদস্যের। এর মধ্যে বেশিরভাগ মন্ত্রণালয় পেতে পারে পূর্ণমন্ত্রী। নতুন সরকারের মন্ত্রিসভায় যুক্ত হওয়ার দৌড়ে আলোচনায় আছেন প্রবীণ, নবীন, অভিজ্ঞ ও দক্ষ নেতারা। বিএনপির বর্ষিয়ান নেতাদের মধ্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, মঈন খান ও নজরুল ইসলাম খানের মতো প্রবীণ নেতারা মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নাকি বঙ্গভবনের বাসিন্দা হবেন, সেটাই এখন সবচেয়ে বেশি আলোচনার বিষয়। স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদকে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া নিয়ে আলোচনা হচ্ছে। এছাড়া সম্ভাব্য মন্ত্রিসভায় আলোচনায় রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, ইকবাল হাসান মাহমুদ টুকু, ডাক্তার AZM জাহিদ হোসেন। এছাড়া 2001 থেকে 2006 সরকারে থাকা অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী, বরকতুল্লাহ বুলু, আনম এহসানুল হক মিলন থাকতে পারেন এবারের মন্ত্রিসভায়। আলোচনায় আছেন রুহুল কবির রিজভীও। স্থায়ী কমিটির আরেক সদস্য হাফিজউদ্দিন আহমেদ ও সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুকের নামও আলোচনায় রয়েছে। এর বাইরে বিএনপির কেন্দ্রীয় নেতা শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, জোটভুক্ত দলের নেতা, তরুণ নেতা, জেলা পর্যায়ের নেতা এবং বিশেষজ্ঞ ব্যক্তিদের মন্ত্রিসভায় যুক্ত করার বিষয়টিও আলোচনায় আছে। তরুণদের মধ্যে আলোচনায় ইশরাক হোসেন, ববি হাজ্জাজ, আন্দালিব রহমান পার্থ ও নুরুল হক নূর। থাকতে পারেন ডক্টর রেজা কিবরিয়া, মোফাজ্জেল হোসেন কায়কোবাদ, নুরুজ্জামান অপু ও শামা ওবায়েদ। টেকনোক্রেট হিসেবে দায়িত্ব পেতে পারেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন ও বিএনপি নেতা হুমায়ুন কবির। মন্ত্রীদের তালিকা অনেকাংশে বিএনপি চেয়ারম্যান অর্থাৎ সম্ভাব্য প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই ঠিক করছেন বলে দলীয় সূত্র জানিয়েছে। জহুরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ায় প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ঐতিহাসিক এই সাফল্যের পথ ছিল না মসৃণ। তারেক রহমানের রাজনৈতিক জীবন জুড়ে রয়েছে নানা চড়াই উতরাই, সংগ্রাম এবং প্রত্যাবর্তনের গল্প। আমরা এমন একটা দেশ গড়ে তুলতে চাই। তারেক রহমান একসময় যার উপর কঠোর দমন নিপীড়ন নেমে এসেছিল, সেই নেতা এখন দেশের প্রধানমন্ত্রী হওয়ার দ্বার প্রান্তে। তার শৈশব জড়িয়ে আছে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় তার পিতা মেজর জিয়াউর রহমান সেক্টর কমান্ডার ছিলেন। সে সময় পরিবারের সদস্যদের সঙ্গে তারেক রহমানও গ্রেফতার হন। 2001 সালের নির্বাচনের আগে স্থানীয় সমস্যা ও সুশাসন নিয়ে গবেষণার জন্য ঢাকায় একটি কার্যালয় গঠন করেন তারেক রহমান। সেই নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ জয় পায়। 2002 সালে বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক হন তিনি। 2005 সালে দেশব্যাপী তৃণমূল সম্মেলন আয়োজন করে উপজেলা পর্যায়ে মতবিনিময় করেন। কৃষি ভর্তুকি, বয়স্ক ভাতা ও নারী শিক্ষার্থীদের উপবৃত্তি সহ বিভিন্ন কর্মসূচি প্রচারে ভূমিকা রাখেন। 2007 সালে রাজনৈতিক পট পরিবর্তনের পর তার বিরুদ্ধে একাধিক মামলা হয়। বিএনপির অভিযোগ সেগুলো ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। গ্রেফতার ও কারাবাসের পর চিকিৎসার জন্য বিদেশে যেতে হয় তাকে। 2009 সালে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং 2018 সালে খালেদা জিয়া কারাবন্দী হলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পান তারেক রহমান। ব্যক্তিজীবনে 1994 সালে তিনি বিয়ে করেন ডাক্তার জোবাইদা রহমানকে। তাদের একমাত্র কন্যা জাইমা রহমান। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর তার দেশে ফেরার পথ তৈরি হয়। দীর্ঘ প্রায় 17 বছর লন্ডনে অবস্থানের পর 2025 সালের 25 ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। তারেক রহমানের দেশে ফেরার পর অল্প সময়ের মধ্যেই মারা যান তার মা বেগম খালেদা জিয়া। এরপর আনুষ্ঠানিকভাবে দলের চেয়ারম্যানের দায়িত্ব নেন তিনি। নির্বাসন, মামলা, আন্দোলন আর প্রত্যাবর্তন পেরিয়ে এখন রাষ্ট্র পরিচালনার চ্যালেঞ্জের মুখে তারেক রহমান। রাজনীতির নতুন অধ্যায়ে তার নেতৃত্ব কতটা কার্যকর সেদিকেই তাকিয়ে দেশ। আমাদেরকে
ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জহুরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। চাঁদ দেখার সাপেক্ষে আগামী বৃহস্পতিবার বা শুক্রবার থেকে দেশে পবিত্র রমজান মাস শুরু হতে পারে। রমজান কেন্দ্রিক পণ্যের দরদাম নিয়ে জানাতে এবারে নারায়ণগঞ্জ থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী গৌতম সাহা। গৌতম, সামনেই তো রমজান মাস, খেজুর ও ছোলা সহ অন্যান্য পণ্যের দরদাম নিয়ে কি জানতে পেরেছেন আমাদের জানাবেন। রমজান যত গনিয়ে আসছে ততই যেন সবজি, ফল, খেজুর সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্য যেগুলি রয়েছে সেগুলি কিন্তু বেড়েই চলেছে। তার কারণে বিপাকে পড়েছে সাধারণ মানুষ, বেশি বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। রমজানের সবচেয়ে বড় উপকরণ যেটি যারা রোজা রাখবেন সেই রোজাদারদের সর্বোত্তরী যে উপকরণ লেবুর কিন্তু সেঞ্চুরি উপরে দাম অতিক্রম করেছে, যার হার বেড়েছে প্রায় 40 থেকে 50% হারের চেয়েও বেশি কিন্তু এই এখন লেবুর দাম গুনতে হচ্ছে। আমি আজকে নারায়ণগঞ্জের বিভিন্ন বাজার ঘুরে যে বিষয়টি দেখতে পেয়েছি, প্রায় লেবুর দাম 150 টাকা বিক্রি হচ্ছে, তার থেকে ছোট একটি লেবু বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকায়। আমি যদি একটু আপনাদের জানাতে চাই খেজুরের বাজার, নারায়ণগঞ্জের খেজুরের বাজার যে আমি বিষয়টি দেখতে পেয়েছি, নারায়ণগঞ্জের জাহিদি যে খেজুরটি রয়েছে আজকে 280 টাকা দরে বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে বিক্রি হয়েছে 220 থেকে 200 টাকায়। এবং যে বড়ই খেজুরটি রয়েছে সেটি কিন্তু আজকে 500 টাকায় বিক্রি হচ্ছে। যে অন্যান্য লেচু খেজুর যেগুলি রয়েছে সেগুলো কিন্তু বেশি দামে আজকে বিক্রি করতে দেখা যাচ্ছে। সেই সাথে আমি দেখেছি ছোলা যে বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। যে ছোলা বিক্রি হতো গত সপ্তাহেও যে 50 থেকে 60 টাকা, সেটি কিন্তু আজকে বেড়ে প্রায় 20 টাকা বেড়ে গেছে। এবং রোজাদারদের যে রমজানের যে ইফতার করা হয় বেগুনি দিয়ে, সেই বেগুনির দামও কিন্তু আজকে 20 টাকা বেশি দরে বিক্রি হচ্ছে। 70 থেকে 80 টাকায় কিন্তু এই লম্বা বেগুনটি বিক্রি হচ্ছে। সেই সাথে পাল্লা দিয়ে বেড়েছে রসুন আদার দামও, যেই রসুনটি বিক্রি হতো 90 থেকে 100 টাকায়, সেই রসুন কিন্তু আজকে হচ্ছে 150 থেকে 160 টাকায়। এবং আদার দামও কিন্তু প্রায় 20 থেকে 30 টাকা দরে কিন্তু বেশি দামে আজ বিক্রি হচ্ছে। সেই সাথে পেঁয়াজও কিন্তু আজকে 10 থেকে 12 টাকা দামে বেশি বিক্রি হচ্ছে, 60 থেকে 70 টাকা দরে কিন্তু পেঁয়াজও আজকে বিক্রি হচ্ছে। তবে অপরিবর্তিত রয়েছে যে আলুর দাম, সেই আলুর দাম কিন্তু আজকে থেকে 18 থেকে 20 টাকা কেজি দরে কিন্তু কিনতে পাওয়া যাচ্ছে। সেই সাথে শশার দাম যদি আমি জানাতে চাই, শশার দাম কিন্তু আজকে 80 থেকে 100 টাকায় কিন্তু বিক্রি হচ্ছে। এবং গরুর মাংসের দামও কিন্তু প্রায় 100 টাকা 750 টাকায় বিক্রি হচ্ছে। এবং মুরগির দামও কিন্তু বৃদ্ধি পেয়েছে। সেই সাথে ছোলা এবং ডালের দামও কিন্তু বৃদ্ধি পেয়েছে। এক প্রকার বাজার মনিটরিং এর দাবি করেছেন ভোক্তারা, এবং বিক্রেতারা বলছেন মৌসুম নেই এবং সীমিত পরিবহনের কারণে দাম কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এবং রমজান শুরু হওয়ার সাথে সাথে কিন্তু দাম আরো বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করছেন ভোক্তারা। তাই প্রয়োজনীয় পদক্ষেপ এবং ভোক্তা অধিকারের সংশ্লিষ্ট পদক্ষেপ গ্রহণ করার দাবি জানিয়েছেন ভোক্তারা। এই ছিল আসলে আমার কাছে রমজানের বাজার মূল্যের এখন পর্যন্ত সর্বশেষ। নারায়ণগঞ্জ থেকে সরাসরি জানাচ্ছিলেন সহকর্মী গৌতম সাহা। দর্শক, সদ্য সমাপ্ত নির্বাচনের বিশ্লেষণ নিয়ে সংবাদ সম্মেলন চলছে টিআইবিতে। আমরা আবারও সেখানে সরাসরি যুক্ত হচ্ছি। দলবাড়ি বিশ্লেষণটা দেখেছেন, তবু আমি আরেকবার বলছি যে বিএনপির পক্ষ থেকে যে নির্বাচনী প্রচারণা আপনার বিএনপির প্রার্থীরা করেছেন সেটা 327.5% বেশি। স্বতন্ত্র প্রার্থী 315.2%। উল্লেখ্য যে স্বতন্ত্র প্রার্থী কিন্তু সাধারণত স্বতন্ত্র বলতে যা বোঝায় সেটি নয়। এখানে যেহেতু বিরোধী প্রার্থী, তো কোনো দলের বিরোধী প্রার্থী সেই হিসাবে, সেই কারণে সেখানে যেরকম অসুস্থ প্রতিযোগিতা বেশি হয়েছে, আবার অর্থের ব্যয়, কিছু প্রচারণা বাবদ অর্থের ব্যয়ও বেশি হয়েছে। জামায়াতের পক্ষ থেকে অর্থের ব্যয়ের অতিরিক্ত হার হচ্ছে 159.1%। জাতীয় পার্টিও বেশ পিছিয়ে নেই, 128.6%। এনসিপি 19% বেশি ব্যয় করেছে। সার্বিকভাবে নির্বাচন গ্রহণযোগ্য মাত্রায় সুষ্ঠু, অংশগ্রহণমূলক এবং প্রতিযোগিতামূলক অন্তর্ভুক্তমূলক হয়েছে। তা সত্ত্বেও নির্বাচনের প্রতিদ্বন্দ্বী দল এবং প্রার্থীরা অনেক ক্ষেত্রে আচরণবিধির প্রতিপালনে পুরোপুরিভাবে সক্ষম হয়নি। কর্তৃত্ববাদী সরকারের পতন হয়েছে, তা সত্ত্বেও রাজনৈতিক দল এবং প্রার্থীদের মধ্যে অনেকের মধ্যেই, আমি যেটা আগে বলেছি, আমাকে জিততেই হবে, বিজয়ী হতেই হবে, এই চর্চাটা অব্যাহত রয়েছে। আর যে ধরনের সংসদ আমরা পেলাম সেই চিত্রটা হচ্ছে যে এরকম যে ত্রয়োদশ সংসদে নারী প্রতিনিধিত্ব মাত্র 2.36%, যেটি সবচেয়ে কম সাম্প্রতিককালে আমাদের যে তথ্য অনুযায়ী, যে সংসদগুলোর তথ্য আছে সেটি। এবং সেটিও উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে 2.3% মূলত তারা কিন্তু বিএনপি বা যে দল ক্ষমতায়
আসবেন, দায়িত্ব ক্ষমতাটা বা দায়িত্ব সরকার পরিচালনার দায়িত্ব পাচ্ছেন সংসদ নেতা, হ্যাঁ সংসদ 6 জনই, তার 7 জনের মধ্যে 6 জন, একজন যিনি স্বতন্ত্র আছেন তিনিও কিন্তু প্রাক্তন বিরোধী দলের প্রাক্তন বিএনপির কেন্দ্রীয় নেতা ছিলেন, তিনি স্বতন্ত্র হিসেবে অংশ করেছেন। অর্থাৎ পোটেনশিয়াল আমাদের এবং অনুলক্ষণীয়, রিপিট করছি, অন্য কোনো দল আমাদের সংসদে প্রতিনিধিত্বকারী বাকি 8টা দলের কারো কিন্তু নারী প্রতিনিধি নেই, শুধু বিএনপির আছে। অর্থাৎ যে অন্য দলগুলোর যেরকম সম্ভাবনা আছে নারী প্রতিনিধিত্বের দায়িত্ব গ্রহণ করা, প্রতিনিধিত্ব বিকাশের দায়িত্ব গ্রহণ করা, একইভাবে বিএনপির উপরে দায়িত্বটা আরো বেশি বলে আমি মনে করি, যে তারা আরো বেশি নারী মনোনয়ন এবং নারীদের নির্বাচন করে নিয়ে আসার যে সম্ভাবনা, সেটাকে সেই সুযোগটাকে তারা গ্রহণ করবে। এবং এই যে করুণ চিত্র, তার অন্যতম কারণটা ইতিমধ্যে আমি যেটা বলেছি, রিপিট করছি, নারী যে আমাদের সংসদে বা জনপ্রতিনিধিত্বে নারী যে অংশগ্রহণের সুযোগ সম্ভাবনা পদদলিত হচ্ছে, তার অন্যতম কারণ হচ্ছে আমাদের রাজনীতিতে, নির্বাচনী সংস্কৃতিতে অর্থ, পেশি, ধর্ম এবং পুরুষতান্ত্রিকতা, এর কারণেই হচ্ছে নারীরা পিছিয়ে আছে, নারীর প্রতিনিধিত্ব সম্ভব হচ্ছে না। এই বিষয়গুলো আমাদের রাজনৈতিক দলগুলোকে অনুধাবন করতে হবে এবং দায়িত্বটা গ্রহণ করতে হবে, যাতে করে তারা সেই সুযোগটা সৃষ্টি করে না, প্রতিবন্ধকতা যারা তারা দূর করে। নারীকে সুযোগ দেওয়ার দরকার নাই, তার বিরুদ্ধে যে তার সামনে যে প্রতিবন্ধকতা, প্রতিকূলতাগুলো, সেগুলো অপসারণ করতে হবে। এটা অপসারণ করার দায়িত্ব আমাদের রাজনৈতিক দলগুলোর। সংসদে এবার অপেক্ষাকৃত তরুণ সদস্য, তরুণ একটা ব্যাপক সংখ্যায় তরুণ শুধুমাত্র বয়সে তরুণ না, আমাদের অভিজ্ঞতার তরুণ। যেটি তৌহিদ বলেছেন তার উপস্থাপনায়, সরকার সংসদীয় নেতা এবং বিরোধী দলীয় নেতা উভয়ই যেরকম নতুন সংসদ সদস্য প্রথমবারের মতো, একইভাবে অন্য 9টা বাকি সবগুলো দলেরই যারা মনোনীত হয়েছেন তাদের মধ্যে সকলেই কিন্তু প্রায় সকলেই নতুন সদস্য, অর্থাৎ অন্য যে বাকি দলগুলোর নেতা বা প্রতিনিধি যারা সংসদে নির্বাচিত হয়েছেন তারাও একেবারে নতুন সদস্য। অবশ্যই আমাদের প্রবীণ বা অভিজ্ঞতা সম্পন্ন সংসদ সদস্যগণ আছে, যাদের সাথে এই নতুনত্বের যেই মিশ্রণ, সেটি আমরা এই আশা করবো যে ইতিবাচক ফল বয়ে নিয়ে আসতে পারে। সরাসরি যুক্ত ছিলাম টিআইবির সংবাদ সম্মেলনে। নির্বাচনে বিজয়ের পর জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় গিয়ে সাক্ষাৎ করলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ইতিবাচক রাজনীতির সূচনার অংশ হিসেবে তারেক রহমানের এই উদ্যোগ। তাদের সঙ্গে নির্বাচন পরবর্তী সহিংসতা ও সমসাময়িক রাজনীতি নিয়ে আলাপ করেন বিএনপির চেয়ারম্যান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনে নিরঙ্কুশভাবে বিজয়ী হয়ে বিরোধী রাজনৈতিক দলের নেতাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন তিনি। রোববার সন্ধ্যায় বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াতে আমির শফিকুর রহমানের বাসভবনে যান তারেক রহমান। তাকে ফুলের শুভেচ্ছা জানান জামায়াতে আমির। দীর্ঘ সময় বৈঠক করেন দুজন। পরে দলের নায়েবি আমির সাংবাদিকদের জানান, নতুন বাংলাদেশ গঠনে একসাথে কাজ করা এবং সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমরা দীর্ঘদিন বিএনপি এবং জামাত ইসলামী একসাথে স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, গঠনে আমরা সরকার অংশগ্রহণ ছিলাম। আগামী সময়গুলোকে আমরা রাষ্ট্র পরিচালনায় সরকার এবং বিরোধী দল সমন্বিতভাবেই আমরা দেশের জন্য কল্যাণমূলক কাজ করতে পারব। পরে সৌজন্য সাক্ষাতে বেইলি রোডের এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যান বিএনপি চেয়ারম্যান। এ সময় তারেক রহমান, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে ফুলের শুভেচ্ছা জানান এনসিপি নেতারা। পরে গণমাধ্যমকে এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন বলেন, নির্বাচন পরবর্তী সহিংসতা ও সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নির্বাচন পরবর্তী যে সহিংসতাগুলো বিভিন্ন জায়গায় ঘটছে সেই বিষয়গুলো নিয়েও আমরা জনাব তারেক রহমানকে জানিয়েছি এবং তাদের দলের তরফ থেকে সেই বিষয়গুলোতে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে মির্জা ফখরুল ইসলাম সাহেব তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন। অভ্যুত্থানের পক্ষে দলগুলো যাতে একসাথে কাজ করতে পারে সেই আহ্বানে সবাই আশাবাদী বলেও জানান তিনি। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সেপটিক ট্যাঙ্ক থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
তবে ওই নারীর পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ জানায়, রোববার রাতে মিজমিজি সাহেবপাড়ার একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাঙ্ক থেকে মরদেহটি উদ্ধার করে তারা। দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা ভবনের ভেতরে মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। ধারণা করা হচ্ছে 4-5 দিন আগে দুর্বৃত্তরা হত্যার পর মরদেহ গুমের উদ্দেশ্যে সেপটিক ট্যাঙ্কে ফেলে যায়। এছাড়া সোনারগাঁও উপজেলার পরমেশ্বরদী গ্রামের বারোদি তালতলা সড়কের পাশ থেকে নাইম নামের আরও এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উনি নামলো। আচ্ছা। মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক MAG ওসমানীর 42তম মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সকালে বাহিনীর পক্ষ থেকে জেনারেল অফিসার কমান্ডিং ও মেজর জেনারেল আলিমুল আমিন সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল গার্ড অফ অনারের মাধ্যমে সম্মান প্রদর্শন করে। পরে মরহুমের রুহের মাগফিরাত ও দেশ ও জাতির মঙ্গল কামনা করে এবং মোনাজাত করা হয়। এ সময় সিলেট এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সন্ত্রাস দমন অভিযানে আমাদের যে সকল সেনাই শক্তিশালী করে দিন। পৃথিবীর যে সকল দেশে তাদের পরিবার পরিজনের উপর সর্বসময়। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরের আয়োজন দুপুর 2টায় দীপ্ত সংবাদ দেখার আমন্ত্রণ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।